আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো। আজকে তোমাদের জন্য অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারের নতুন একটা ক্লাস নিয়ে হাজির হলাম। তো তোমরা সকলে দ্রুত জয়েন হয়ে যাও, আমরা ক্লাসটা শীঘ্রই শুরু করব। তো সবাই একটু কাইন্ডলি দ্রুত জয়েন হয়ে যাও। সবাই কাইন্ডলি একটু দ্রুত জয়েন হয়ে যাও, ক্লাসটা শীঘ্রই শুরু হবে। শাহির হাসান, ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম, যারা যারা সালাম দিতেছো ওয়ালাইকুম সালাম। আজকে আমরা অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারের দুই নাম্বার ক্লাসটা করব, যেখানে আমরা হিসাব বিজ্ঞান পরিচিতি চ্যাপ্টারে আর কি ম্যাথ করব। প্রথম চ্যাপ্টারে প্রথম ক্লাসে করাইছিলাম কি জানি, তোমার হচ্ছে প্রথম ক্লাসে আমরা মানে বেসিক দেখছিলাম। সেকেন্ড ক্লাস থেকে আজকে থেকে আমরা ম্যাথ দেখবো ইনশাল্লাহ। আচ্ছা চলো ক্লাসটা শুরু করা যাক, অনেকে জয়েন হইছো, চলো দেখা যাক। আচ্ছা, একটা হিসাব বিজ্ঞানে মনে করো এই চ্যাপ্টার থেকে তোমার এই চ্যাপ্টারে তিন ভাবে প্রশ্ন আসতে পারে। মানে এই চ্যাপ্টার কিভাবে কোশ্চেন আসে সেটা আমি দেখায় দিই। যে প্রথমে ক নাম্বারে কি থাকতে পারে। ক নাম্বারে কোশ্চেনের মার্ক থাকে কত? 1। কোশ্চেনের মার্ক থাকে 1। তো প্রথমে মনে করো ক নাম্বারে কি থাকতে পারে এই চ্যাপ্টার থেকে, যে ব্যবসায়িক লেনদেন নয় এমন পরিমাণ দেখো। মানে তোমার একটা লেনদেন, কোনটা লেনদেন এবং কোনটা লেনদেন নয় এটা দেখাইতে বলছে। মানে কোনটা লেনদেন নয় এটা দেখাইতে বলে তোমার ক নাম্বারে সাধারণত এরকম কোশ্চেন থাকে যে কোনটা লেনদেন নয়। তারপরে কি থাকতে পারে? বছর শেষে নির্দিষ্ট উত্তোলনের পরিমাণ চাইতে পারে। তারপরে তোমার ব্যবসায়িক প্রারম্ভিক লেনদেনের প্রারম্ভিক মূলধনের পরিমাণ এটা চাইতে পারে। মানে এগুলো হচ্ছে এই চ্যাপ্টার থেকে কি ধরনের কোশ্চেন হয় সেটা বলতেছি আমি। যে তোমার ক নাম্বারে কি কি চাইতে পারে, ধরো কোনটা লেনদেন নয় এরকম কোশ্চেন চাইতে পারে। তারপরে হচ্ছে উত্তোলনের মোট উত্তোলনের পরিমাণ চাইতে পারে। দেন হচ্ছে প্রারম্ভিক মূলধনের পরিমাণ জানতে চাইতে পারে। প্রারম্ভিক মূলধন কিভাবে বের করে? প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক মোট দায় বিয়োগ করার মাধ্যমে। এটা হচ্ছে ক নাম্বারে সাধারণত এই এই তিনটার বাইরে আর কি কোশ্চেন হয় না সাধারণত। তারপরে হচ্ছে খ নাম্বারে দেখো, খ নাম্বারে মার্ক কত থাকে? খ নাম্বারে হচ্ছে 4 থাকে। খ নাম্বারে থাকে কত? 4। খ নাম্বারে কি চাইতে পারে? ধরো হচ্ছে লেনদেনগুলো চিহ্নিত করে কারণ সহ ব্যাখ্যা। লেনদেনগুলো চিহ্নিত করে কারণ সহ ব্যাখ্যা, মানে এটা কেন লেনদেন হইলো এটার ব্যাখ্যা চাইতে পারে। খ নাম্বারে কি চাইতে পারে? তোমার এটা লেনদেন কেন হইলো সেটার ব্যাখ্যা চাইতে পারে। দেন হচ্ছে ডেবিট ক্রেডিট চাইতে পারে, ডেবিট ক্রেডিট নির্ণয় করো এরকম বলা থাকতে পারে। গ নাম্বারে কি চাইতে পারে দেখি, গ নাম্বারের কোশ্চেন মার্ক থাকে কত? 4। সেইখানে চাইতে পারে যে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব। হিসাব সমীকরণ কোনটা? আমি কিন্তু প্রথম ক্লাসে দেখাইছিলাম। হিসাব সমীকরণ হচ্ছে এ ইকুয়াল টু এল প্লাস ও ই, সম্পদ ইকুয়াল টু দায় প্লাস মালিকানা সত্ত্ব। এটা হচ্ছে হিসাব সমীকরণ। তোমাকে চাইতে পারে গ নাম্বারে চাইতে পারে হচ্ছে কি, যে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও, এই যে এটা। অথবা বলতে পারে প্রমাণ করো যে ইকুয়াল টু এল প্লাস ওই, তখন এটা আর কি চাইতে পারে আর কি গ নাম্বারে জেনারেলি। তারপর হচ্ছে নির্দিষ্ট কিছু লেনদেনের সাহায্যে মালিকানা সত্ত্বের পরিমাণ বের করতে বলে। মানে কি মালিকানা সত্ত্বের পরিমাণ বের করতে পারে। মালিকানা সত্ত্বের কিন্তু একটা সূত্র আছে। সূত্রটা কি দেখা দিই। মালিকানা সত্ত্ব ইকুয়াল টু মূলধন যোগ আয় মাইনাস ব্যয়গুলো সব মাইনাস করতে হয় এবং মাইনাস উত্তোলন। এই সূত্র অনুযায়ী এই গ নাম্বারটা করতে হয়। মনে করো মূলধনের সাথে আয় যোগ মূলধন প্লাস আয়, তারপরে হচ্ছে তারপরে যত ব্যয় আছে সব ব্যয়গুলো মাইনাস করতে হয়, দেন উত্তোলনগুলো মাইনাস করতে হয়। এটা চাইতে পারে তোমার। তাহলে গ নাম্বার কি কি চাইতে পারে? ধরো হিসাব সমীকরণ চাইতে পারে,
এবং দেন হচ্ছে মালিকানা সত্ত্বের পরিমাণ বের করো। এই অধ্যায়ে এইভাবে কোশ্চেন আসে তোমার, বুঝতে পারছো? এর বাইরে জেনারেলি এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে না। মনে করো ক নাম্বারে চাবে হয়তো লেনদেন নয় এরকম এরকম পরিমাণ বের করো, তারপরে খ নাম্বারে চাইতে পারে হচ্ছে লেনদেন গুলো কারণ সহ ব্যাখ্যা, কারণ সহ ব্যাখ্যা দ্বারা আমি তোমাদের এই যে একটু পরেই দেখাবো। তারপর হচ্ছে তোমার গ নাম্বারে চাইতে পারে হিসাব সমীকরণটা করো। হিসাব সমীকরণ বলতে কোনটা? এ ইকুয়াল টু এল প্লাস ওই। অথবা চাইতে পারে মালিকানা সত্ত্বের পরিমাণ বের করো। এই চ্যাপ্টারে এইভাবে তোমার কোশ্চেন থাকে, মানে ম্যাথ কোশ্চেন থাকে। চলো আমরা দেখি যে তুমি কারণ সহ কিভাবে ব্যাখ্যা করবা, লেনদেন গুলা কারণ সহ কিভাবে ব্যাখ্যা করবে এটা আমরা দেখবো। চলো দেখো ঘটনা একে কি বলছে, যে নগদ ৮০,০০০ টাকা এবং ২০,০০০ টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসায় শুরু করা হলো। নগদ কি ৮০,০০০ টাকা এবং ২০,০০০ টাকা নিয়ে ব্যবসায় শুরু করা হলো। আচ্ছা, এখন আমরা দেখবো যে এই ঘটনার ফলে তোমার কি কি হয়েছে। তোমার এই যে কারণ সহজে ব্যাখ্যা করবা এর ঘটনার ফলে কি কি হয়েছে। তোমার এই যে নগদ যে ৮০,০০০ টাকা নিচ্ছ এবং ২০,০০০ টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসায় শুরু, এর ফলে কি নগদ আর আসবাবপত্র দুইটাই কিন্তু একটা সম্পদ, দুইটাই কি সম্পদ। এর ফলে কি তার মানে নগদ প্লাস আসবাবপত্র এই দুইটাই কি সম্পদ। সম্পদ মানে কোনটা? অ্যাসেট। তার মানে কি তুমি যে ধরো নগদ এবং ২০,০০০ টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করছে, মানে তোমার নগদ এবং আসবাবপত্র দুইটাই কি বৃদ্ধি পেয়েছে। তার মানে কি তোমার সম্পদ নগদ এবং আসবাবপত্র নামক সম্পদ বৃদ্ধি, সম্পদ বৃদ্ধি পেয়েছে। মানে আমি দেখাইতেছি যে তোমার তোমার এই ঘটনার ফলে যে খ নাম্বারে যে আসে যে কারণ সহ ব্যাখ্যা, এটা তুমি কিভাবে আর কি অ্যান্সার করবা। যেমন এইখানে দেখো নগদ ৮০,০০০ টাকা এবং ২০,০০০ টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করছে। এর ফলে কি হয়েছে নগদ এবং আসবাবপত্র নামক, আচ্ছা নগদ এবং আসবাবপত্র নামক সম্পদ কি হয়েছে? সম্পদ বৃদ্ধি পেয়েছে। এবং কি এবং কি বাড়ছে? পাশাপাশি মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। মালিকানা সত্ত্ব ও ই ওনার্স ইকুইটি, মালিকানা সত্ত্বকে কি বলা হয় সংক্ষেপে? ও ই ওনার্স ইকুইটি। মালিকানা সত্ত্ব ও ই এটাও বৃদ্ধি পেয়েছে, মানে এটাও বৃদ্ধি হয়েছে। তার মানে কি দেখো তোমার নগদ নগদ টাকার ফলে তোমার নগদ এবং আসবাবপত্রের ফলে নগদ এবং আসবাবপত্র নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে, পাশাপাশি মালিকানা সত্ত্ব ও ই এটাও বৃদ্ধি পেয়েছে। ওকে, এটা ছিল একটা লেনদেনের, মানে তুমি খ নাম্বারে যে আসে যে কোনটা লেনদেন কোনটা লেনদেন নয় সেটা ব্যাখ্যা করতে। এইভাবে আর কি লিখবা যে নগদ নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে, নগদ এবং আসবাবপত্র নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং হচ্ছে মালিকানা সত্ত্ব ও ই বৃদ্ধি পেয়েছে। ঘটনা দুয়ে কি বলছে? আলফা ট্রেডার্সকে ১৫,০০০ টাকা ক্রয়ের ফরমায়েশ প্রদান করা হয়েছে। মানে ১৫,০০০ টাকা দামের ফরমায়েশ প্রদান, অর্ডার দিছে। কিন্তু এটা কি লেনদেন হয়েছে? মানে এটা কি টাকা দিছে? কোন রকমের মানে আর্থিক লেনদেন হয়েছে? হয় নাই। যদি আর্থিক লেনদেন না হয় তাহলে এটা লেনদেন নয়। এটা কি লেনদেন নয়, এটা লেনদেন নয়। যেহেতু আর্থিক সম্পদে মানে আর্থিক কোনো লেনদেন হয় নাই, তাই এটা লেনদেন নয়। বুঝতে পারছো? এইভাবে হচ্ছে তুমি অ্যান্সার করবা যদি খ নাম্বারে আসে। তারপরে আরো কিছু এরকম আছে, চলো আমরা দেখি, তাহলে আর কি তোমার আর কি সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। দেখো কর্মচারীকে বেতন প্রদান, কর্মচারীকে বেতন প্রদান। তুমি হিসাব বিজ্ঞানে যে কোনো কিছু করার আগে, যে কোনো সলিউশন করার আগে ওইটা সবসময় চিন্তা করবো এটা জাবেদাটা কি হবে, জাবেদাটা কি হবে। দেখো কর্মচারীকে বেতন দিলা, এটা কি বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখন বেতনটা কি তোমার বৃদ্ধি পেলো না? বেতন মানে কি একটা ব্যয়, ব্যয় বৃদ্ধি পেল, ব্যয় বৃদ্ধি পেল। ব্যয় কি হয়েছে? ব্যয় বৃদ্ধি পেয়েছে, কারণ কি বেতন হচ্ছে ব্যয়। বেতন কি? বেতন একটা ব্যয়। বেতন ব্যয় আমরা কি জানি যে ব্যয় বৃদ্ধি পেলে সেটা মালিকানা সত্ত্ব থেকে হ্রাস করতে হয়, মানে মালিকানা সত্ত্বের পরিমাণ কমাতে হয়। তাহলে কি হবে? দেখো তোমার মালিকানা সত্ত্ব হ্রাস পাবে বেতন দেওয়ার ফলে। মালিকানা সত্ত্ব ও ই কি হ্রাস,
বেতন দেওয়ার ফলে কি মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে না? বেতন একটা ব্যয়, এই ব্যয়টা আর কি মালিকানা সত্ত্ব হ্রাস করবে। বুঝতে পারছো? দেন হচ্ছে আরেকটা কি হয়, নগদান হিসাব। নগদান কেন হয়? নগদ টাকা চলে যায়, এর কারণে নগদান হিসাব ক্রেডিট হয়। তার মানে কি সম্পদটাও হ্রাস পেয়েছে। নগদ নামক নগদ সম্পদ হ্রাস। দেখো তুমি বেতন দিছো, এর ফলে কি তোমার একটা ব্যয় হয়েছে না? ব্যয়টা কি মালিকানা সত্ত্ব কমায়া দেয়। তারপরে কি তোমার নগদ, তুমি যে নগদে টাকাটা দিছো, নগদে বেতনটা দিছো, এর ফলে কি তোমার নগদ সম্পদও হ্রাস পেয়েছে। বুঝতে পারছো? আচ্ছা বলো তো তোমাদের এই মানে এগুলা কি বুঝতেছো নাকি? যদি না বুঝে থাকে বলো, না বুঝে থাকলে বলো। মানে এই যে তোমার এই খ নাম্বারে যে কোশ্চেন গুলো আসছে, লেনদেন গুলা কিভাবে করতে হয়, ওগুলা কি বুঝতেছো তোমরা? আচ্ছা নেক্সটে যাবো, তোমরা কি বুঝতেছো নাকি এটা বলো। বলতে হবে, তোমরা যদি না বুঝো তাহলে তো আর কি করে লাভ নাই। আচ্ছা দেখো আমরা নেক্সটে যাই। দেখো এই যে তোমার ব্যবসায়ের জন্য একজন দক্ষ ম্যানেজার নিয়োগ, মাসিক বেতন 15,000 টাকা। এখন দেখো তুমি একটা ম্যানেজার নিয়োগ দিছো, ওর সাথে কিন্তু এখন আর্থিক লেনদেন হয় নাই, তুমি জাস্ট নিয়োগ দিছো এবং ওর বেতন ধরছো 10,000 15,000 টাকা, এখন ওকে বেতন দেওয়াই নাই। তার মানে কি এটা তোমার কোনো লেনদেন হয় নাই। বুঝতে পারছো? এটা কোনো লেনদেন নয়। তারপরে দেখি ধারে বা বাকিতে পণ্য বিক্রয়। এখন দেখো তুমি ধারে বা বাকিতে পণ্য বিক্রয় করছো, কি করছো? বাকিতে পণ্য বিক্রয় করছো। বাকিতে পণ্য বিক্রয়ের ফলে কি হয়? দেনাদার বৃদ্ধি পায়। দেনাদার একটা সম্পদ, দেনাদার এ বৃদ্ধি। তারপরে তুমি বিক্রয় করার ফলে কি হয়েছে? আয় বৃদ্ধি, আয় বৃদ্ধি পেয়েছে। আয় কিসের অংশ? মালিকানা সত্ত্বের অংশ। আয় কিসের অংশ? মালিকানা সত্ত্বের অংশ। আচ্ছা দেখো তাহলে কি হয়েছে, তোমার বাকিতে পণ্য বিক্রয়ের ফলে তোমার দেনাদার বৃদ্ধি পেয়েছে, তারপর হচ্ছে তোমার বিক্রয় একটা আয়, এই আয়টা বৃদ্ধি পেয়েছে। বুঝতে পারছো? তারপর নেক্সট যাই, 6 দেখো ব্যবসায়ীর জনাব আসিম ব্যক্তিগত তহবিল থেকে তার ছেলের স্কুলের বেতন প্রদান। এই দেখো তার কি, তার ব্যক্তিগত তহবিল থেকে ছেলের স্কুলের বেতন দিছে, তার মানে মালিকের নিজস্ব টাকা থেকে ছেলের স্কুলের বেতন দিছে। এটা লেনদেন নয়, ব্যবসায়ের সাথে কোনো রকমেই কোনোভাবেই রিলেটেড নয়, তাই এটা লেনদেন নয়। তাই এটা কি লেনদেন নয়, যেহেতু এটা তার ব্যক্তিগত তহবিল থেকে দিছে তাই এটা লেনদেন নয়। ওকে, তারপরে দেখি চলো। দেখো দোকান ভাড়া বকেয়া আছে, কি আছে? দোকান ভাড়া বকেয়া আছে। বকেয়া মানে কি তোমার এই যে বকেয়া ব্যয়, মানে বকেয়া কি ভাড়া একটা ব্যয় না, এটা বকেয়া আছে। বকেয়া ব্যয় কি হয় আমরা কি জানি? বকেয়া আয়, বকেয়া আয়টা অলওয়েজ সম্পদ। বকেয়া ব্যয়, বকেয়া ব্যয় কি দায়। বকেয়া আয় সম্পদ, বকেয়া ব্যয় দায়। তাহলে কি তোমার এই বকেয়া খরচ বৃদ্ধির ফলে তোমার কি হবে? এই দায় বৃদ্ধি পাবে, দায়। ওকে, দায় বৃদ্ধি, দায় এল বৃদ্ধি। আর ভাড়া, এই ভাড়া জিনিসটা কি? ভাড়াটা হচ্ছে একটা ব্যয়। এখন তুমি যদি ভাড়া দাও, সেটা কি মালিকানা সত্ত্ব কমায় দিবে না? মানে একটা ভাড়া একটা ব্যয়, ব্যয়টার ফলে কি মালিকানা সত্ত্ব কমে যাবে, তাহলে কি হবে? মালিকানা সত্ত্ব হ্রাস। বুঝতে পারছো? মানে তুমি বকেয়া তোমার ভাড়া বকেয়া আছে, এই বকেয়া ব্যয়টা কি দায়, দায় বৃদ্ধি পাবে। আবার যেহেতু ভাড়া জিনিসটা কি একটা ব্যয়, মালিকানা সত্ত্ব পরিমাণ কি করবে? মালিকানা সত্ত্বের পরিমাণ কমিয়ে দেবে। বুঝতে পারছো? তারপরে 8 নাম্বারটা দেখি, আসবাবপত্রের উপর 2,000 টাকা অবচয় ধার্য করা হলো। অবচয়ের সূত্র মানে জাবেদা তো আমরা অলওয়েজ জানি যে অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট। এই অবচয়টা কি? একটা ব্যয়। অবচয়টা কি? একটা ব্যয়। পুঞ্জীবিত অবচয় কি? একটা দায়। বুঝতে পারছো? অবচয়ের ফলে যেহেতু আসবাবপত্রের তুমি অবচয় দিছো, অবচয়টা কি আসবাবপত্রের উপর না, এটা তোমার একটা ব্যয়। তাহলে কি হবে? মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। কি হবে? মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। আসবাবপত্র একটা ব্যয়, তাহলে মালিকানা সত্ত্ব, সরি, মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। আসবাবপত্রের ফলে কি হবে?
মালিকানা সত্ত্ব তোমার কি হবে? মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। আর যেহেতু আসবাবপত্র, দেখো অবচয় মানে কি, তুমি হচ্ছে মানে ওইটার আর কি একটা জিনিস ইউজ করার ফলে ওটা সর্বশেষে কত টাকা মানে ওইটা বিক্রি করতে পারো, দুইটা মাইনাস করলে যে টাকাটা আর কি পাওয়া যায় সেটা হচ্ছে কি তোমার অবচয়। এখন আসবাবপত্রে যেহেতু অবচয় দিছো, তাহলে কি আসবাবপত্রের মূল্যটা কমে যাবে, আসবাবপত্রের মূল্য হ্রাস পাবে, তাহলে কি সম্পদ হ্রাস পাবে। মানে যেহেতু একটা সম্পদের, তোমার সম্পদের উপর অবচয় ধার্য করা হয়েছে, তার মানে কি তোমার সম্পদটা কমে যাবে, সম্পদের পরিমাণ কি কমে যাবে। বুঝতে পারছো? মানে মালিকানা সত্ত্ব কেন হ্রাস পাবে? তোমার অবচয় ধার্য করা হয়েছে, অবচয় একটা ব্যয়, অবচয়টা কি একটা ব্যয়, এই অবচয় ব্যয়ের ফলে কি হয়, মালিকানা সত্ত্বের পরিমাণ কমে যায়। আর হচ্ছে সম্পদ কি, অবচয়ের উপর যেহেতু একটা সম্পদের উপর তুমি অবচয় ধার্য করছো, তার মানে ওই সম্পদের পরিমাণটা কি কমে যাবে, সম্পদের পরিমাণ কি হ্রাস হবে। বুঝতে পারছো? এগুলো তোমার কি আস্তে আস্তে মনে করো প্র্যাকটিস করতে করতে বুঝতে পারবা কঠিন কোশ্চেন গুলা। চলো দেখি নেক্সটে দেখি কি, মক্কেলকে আইনি সেবা দেওয়া হলো, 10,000 টাকা পাওয়া গেল। এখন একজনকে তুমি আইনি সেবা দেওয়ার ফলে কি 10,000 টাকা পাইছো, এটা জাবেদা কি হবে? সেবা নগদান হিসাব, ডেবিট এবং সেবা আয়। তুমি একজনকে আইনি সেবা দিছো, তাই এর ফলে কি তুমি নগদে টাকা পাইবা, টাকা পাবা ওর কাছে, এবং একজনের কাছে ধরো টাকা পাবা, মানে টাকা পাইছো আর কি, আয় হয়েছে তোমার, এই যে তোমার সেবা দেওয়ার ফলে আয়টা হয়েছে, এটা তুমি নগদে পাইছো, তার মানে কি নগদান হিসাব ডেবিট। আর যেহেতু আয় একটা কি, আয় তোমার যেহেতু একটা আয় হচ্ছে তোমার কি, আয় বৃদ্ধি পেলে কি হয়, আয় বৃদ্ধি পেলে সবসময় ক্রেডিট হয়। বুঝতে পারছো? তাহলে এটা কেন হয়েছে দেখো, তোমার নগদ সম্পদ বৃদ্ধি পেয়েছে, এটা নগদ, যেহেতু তোমার নগদের টাকাটা পাইছো, তাহলে কি হয়েছে, নগদ সম্পদ বৃদ্ধি, নগদ এ বৃদ্ধি, এবং সেবা আয়। আচ্ছা, সেবা আয়ের ফলে কি হয়, আয়ের ফলে তোমার আমরা কি জানি, আয়ের ফলে মালিকানা সত্ত্বের পরিমাণ বেড়ে যায়, তাহলে কি হবে, মালিকানা সত্ত্ব বৃদ্ধি। বুঝতে পারছো? এই ঘটনার ফলে কি হয়েছে, তোমার নগদ টাকা পাইছো, যেহেতু নগদ সম্পদ বৃদ্ধি এবং মালিক আয় হয়েছে, মালিকানা সত্ত্বের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তারপর দেখো মালিকের ব্যক্তিগত মোটরসাইকেলটি 50,000 টাকায় বিক্রি করে সেই টাকা দিয়ে একটি ঋণ পরিশোধ করা হলো। মালিকের ব্যক্তিগত মানে অর্থ থেকে 50,000 টাকা বিক্রি করে, মানে সাইকেল, তার মোটর সাইকেলটা 50,000 টাকা বিক্রি করে একটি ঋণ পরিশোধ করেছে, মানে ব্যবসায়ের ঋণ পরিশোধ করছে, মানে এটা লেনদেন। ব্যবসায়ের যে কোনো কিছুই কি লেনদেন, ব্যবসায়ের ঋণ পরিশোধ করছে মানে এটা লেনদেন। তাহলে কি ঋণ পরিশোধ করছে মানে কি, তোমার দায়টা কমে গেছে, দায় হ্রাস। দায় কি হয়েছে, দায় হ্রাস পেয়েছে। এন্ড হচ্ছে তোমার কি, তোমার এই যে তুমি যে মালিক যে ব্যবসায় ঋণ পরিশোধ করছে, মানে কি মালিক ব্যবসায় টাকা দিছে, মালিক কি ব্যবসায় টাকা দিছে না, তাহলে কি মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব কি হবে, মালিকানা সত্ত্বের পরিমাণ বৃদ্ধি পাবে। মানে মালিক হচ্ছে তার মোটর সাইকেলটা বিক্রি করে ব্যবসায়ের ঋণ পরিশোধ করছে, যেহেতু ঋণটা পরিশোধ করছে, একজনের টাকা পাইতে ওর ঋণটা পরিশোধ করছে, তার মানে কি দায়ের পরিমাণটা কমে গেছে। তারপর হচ্ছে মালিক যে অতিরিক্ত যে টাকাটা দিল, এর ফলে কি ব্যবসায়ের মালিকানা সত্ত্বের পরিমাণ বৃদ্ধি পেল। ওকে, এইগুলা ছিল তুমি খ নাম্বারে কিভাবে অ্যান্সার করবা। বুঝতে পারছো? তুমি খ নাম্বারে কিভাবে আর কি যে অ্যান্সার গুলো যে আসে কারণ সহ ব্যাখ্যা করো, সেগুলো কিভাবে অ্যান্সার করবে, এইখানে দেখো সুন্দর মতো দেওয়া আছে, আমি পিডিএফটা দিয়ে দিব, তোমরা দেখে নিও। এখানে সুন্দর মতো দেওয়া আছে, তোমরা কিভাবে অ্যান্সার করবে। বুঝতে পারছো? প্রত্যেকটা লেনদেনে যত 10টা লেনদেন করালাম, এগুলো দেওয়া আছে সুন্দর মতো, তোমরা দেখে নিবা। ওকে, এখন দেখো আমরা একটা সৃজনশীল করব। কি করব, আমরা একটা সৃজনশীল করব। দেখো কি বলা আছে, জনাব শিহাব 2026 সালের 1 মে 1 লাখ টাকা, নগদ 1 লাখ টাকা, তারপর হচ্ছে 30,000 টাকা, 3,000 টাকার আসবাবপত্র, 3,000 টাকার আসবাবপত্র। আচ্ছা, এখানে একটা শূন্য কম পড়ে গেছে আর কি, 3,000 হবে না, এখানে 30,000 হবে।
30,000 টাকার আসবাবপত্র এবং 20,000 টাকার ব্যাংক ঋণ নিয়ে শিহাব লিগ্যাল এইড নামক একটি আইনি সহায়তা ব্যবসায়ের যাত্রা শুরু করেন। উক্ত মাসে তার ব্যবসায়ের অন্যান্য লেনদেনগুলো নিম্নরূপ, মানে তার বিভিন্ন যে লেনদেন হয়েছে সেগুলো নিম্নে দেওয়া হলো। মে 5 দেখো মক্কেলদের আইনি সেবা দেওয়া হলো। মক্কেলদের আইনি সেবা দেওয়ার ফলে কি হয়েছে, তোমার আয় হয়েছে একটা 40,000 টাকা। তারপরে অফিস কর্মচারীর বেতন প্রদান 8,000 টাকা, এটা কি একটা ব্যয়, তুমি অফিসের কর্মচারী বেতন দিছো, এটা হচ্ছে ব্যয়। তারপরে কি মে 12 দেখো আলফা ট্রেডার্স এর নিকট হতে বাকিতে অফিস সরঞ্জাম ক্রয়, মানে একজনের কাছ থেকে তুমি বাকিতে পণ্য কিনছো। এই যে দেখো আমরা কি এই যে বাকিতে কথাটা উল্লেখ আছে, তবে আমরা জানি কোনো কারো নাম উল্লেখ থাকলে সেটা বাকিতে ধরে নেওয়া হয়। এখানে নাম উল্লেখ আছে আবার বাকিতেও বলা আছে, তাহলে এটা বাকিতেই হবে। বাকিতে অফিস সরঞ্জাম ক্রয় করা হলো, এটা কি তোমার বাকিতে ক্রয়ের ফলে কি দায় বৃদ্ধি আর। তারপরে দেখো একজন দক্ষ হিসাব রক্ষক নিয়োগ দেওয়া হলো যার মাসিক বেতন 12,000 টাকা। একজন হিসাব রক্ষক নিয়োগ দিছো, জাস্ট তার সাথে মানে মাসিক বেতন ধরছো 12,000 টাকা, কিন্তু তার সাথে কোনো রকমের লেনদেন হয় নাই, যে তোমার টাকা দিছো বেতন দিছো এরকম কিছুই না, তাই এটা লেনদেন নয়। এটা কি হবে, এটা লেনদেন নয়। তারপরে দেখো ধারে মক্কেলদের আইনি সেবা দিছো, ধারে সেবা দিছো, তাহলে কি এটা তুমি টাকা পাবা না, এটা দেনাদারের পরিমাণ বৃদ্ধি পাবে। আচ্ছা এটা আমি এর আগেরটা মনে হয় ভুল বলছি, 12 তারিখে যেহেতু ধারে ক্রয় করছে তার মানে কি পাওনাদারের পরিমাণ বৃদ্ধি পাবে, আর এটা ধারে সেবা দিছে একজনকে, তুমি উল্টা টাকা পাবা, এটা হচ্ছে দেনাদার। তারপরে দেখো মে 22 তারিখে কি বলছে, মে 12 তারিখের বকেয়া পাওনার অর্ধেক পরিশোধ। মে 12 তারিখে একটা বকেয়া ছিল, এই যে তোমার মে 12 তারিখে বকেয়া ছিল, এই টাকাটা পরিশোধ করছো অর্ধেক টাকা। মে 25 দেখো ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসায় থেকে নগদ 5,000 টাকা উত্তোলন। ব্যক্তিগত প্রয়োজনে কিন্তু তুমি ব্যবসা থেকে উত্তোলন করছো, ব্যবসার কথাটা উল্লেখ আছে, তাহলে এটা অবশ্যই লেনদেন এবং এটা উত্তোলন হিসেবে গণ্য হবে। তারপরে দেখো আসবাবপত্রের উপর 1,000 টাকা অবচয় ধার্য করা হলো, এটা একটা ব্যয়। দেখো ক নাম্বারে কি চাইছে, দেখো আমাদের রিকোয়ারমেন্টস কি কি, যে সকল ঘটনা লেনদেন নয় তার পরিমাণ নির্ণয় করো। এখন বলছে কি, মানে যেগুলা লেনদেন নয়, মানে আর্থিক অঙ্কে পরিমাপ করা যায় না এমন ঘটনা সমূহ, যেমন কি দেখো এই যে একটাই ছিল 15 তারিখে দক্ষ হিসাব রক্ষক নিয়োগ দেওয়া হলো, মানে কি তুমি জাস্ট নিয়োগ দিছো এবং ওর বেতন ধার্য করছে 15,000 টাকা, ওকে কোনো ধরনের লেনদেন করো নাই, ওকে টাকা দেওয়া নাই, টাকা ফেরত পাও না, এরকম কিছুই না। বুঝতে পারছো, তাই এটা কি এই একটাই হচ্ছে 15 তারিখেরটা লেনদেন নয়, 15 তারিখেরটা কি লেনদেন নয়। বুঝতে পারছো, 15 তারিখেরটা লেনদেন নয়। এগুলা এই যে দেখো, তাহলে এটা কিভাবে লিখবা তোমরা, এভাবে একটা ছক দিবা, অ্যান্সার করার টেকনিক দেখো, একটা ছক দিবা, তারিখ দিবা, বিবরণ, টাকা টাকা, ম্যানেজার নিয়োগ কি ছিল তোমার, হিসাব রক্ষক নিয়োগ, হিসাব রক্ষক নিয়োগ 15,000 টাকা। এইভাবে ক্লোজ করে দিতে হয়, বুঝছো, হিসাব বিজ্ঞানে কি ক্লোজ অ্যাকাউন্ট ক্লোজ করে দেওয়ার জন্য নিচে দুইটা দাগ ব্যবহার করা হয়। দেখো কিভাবে অ্যান্সার করবে, এটা আমি দিয়ে দিছি, এইভাবে অ্যান্সার করবা যে একজন দক্ষ হিসাব রক্ষক নিয়োগ, এটি চুক্তি মাত্র, আর্থিক পরিবর্তন হয় নাই, মানে এটা কেবল জাস্ট একটা চুক্তি করছে, এর ফলে আর্থিক কোনো পরিবর্তন হয় নাই। বুঝতে পারছো, এটা কত হবে, 12,000 টাকা। কত হবে, 12,000 টাকা। এই যে অ্যান্সার তোমাদের 12,000 টাকা, ক নাম্বারের অ্যান্সার এইভাবে করতে হবে। আচ্ছা এরপরে দেখো কি বলছে, যে তোমার মে মাস শেষে মালিকানা সত্ত্বের উদ্বৃত্ত সমাপনী উদ্বৃত্ত নির্ণয় করা, মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করতে বলছে। কিসের পরিমাণ নির্ণয় করতে বলছে, মালিকানা সত্ত্বের পরিমাণ। মালিকানা সত্ত্ব কিভাবে বের করে আমরা জানি, আমি তোমাদের একটা সূত্র পড়াইছিলাম, তোমার মালিকানা সত্ত্ব ইকুয়াল টু মূলধন প্লাস আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন। বুঝতে পারছো, এটা হচ্ছে মালিকানা সত্ত্বের পরিমাণ বের করার টেকনিক। ওকে দেখো এখানে আয় কি কি, দেখো আমি দেখাই তোমাদের জাস্ট, মূলধন কি কি, এই যে তুমি 1 তারিখে যেটা নিয়ে শুরু করছো ব্যবসা, কি কি নিয়ে শুরু করছিলে, 1 লাখ টাকা, 30,000 টাকা, 1 লাখ টাকা এবং 30,000 টাকা, তাহলে এটা কি 1,30,000 টাকা। কি কি মূলধন ছিল তোমার, মানে সম্পদ গুলা, সেটা হচ্ছে নগদ এবং আসবাবপত্র 1,30,000 টাকা, এটা হচ্ছে মূলধন। এরপরে কি করতে হবে, আয়গুলা যোগ করতে হবে। আমি সূত্রটা আরেকবার লিখি একটু,
মূলধন প্লাস আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন। কি মূলধনের সাথে আয়গুলা যোগ করতে হবে। আয়গুলা কোনগুলা এখন দেখো আমরা দেখবো যে তোমার মক্কেলদের আইনি সেবা দেওয়া হয়েছে, এটা কি একটা আয়। তুমি আইনি সেবা দিচ্ছ একজনকে, ওর কাছ থেকে টাকা পাবা, এটা কি তোমার আয়। তাহলে এটা কি 40,000 টাকা যোগ করতে হবে। 1,30,000-এর সাথে 40,000 টাকা যোগ করতে হবে। তারপরে দেখি কি বেতন, এই যে কর্মচারীদের বেতন প্রদান 8,000 টাকা, তুমি বেতন দিচ্ছ, এটা কি ব্যয় না, এটা মাইনাস করতে হবে। কি করতে হবে, মাইনাস। এটা তোমার ব্যয় থেকে, ব্যয় কি করতে হয়, ব্যয় হচ্ছে মাইনাস করতে হয়, তাহলে কি 8,000 টাকা মাইনাস হবে। তারপরে দেখো তোমার বাকিতে অফিস সরঞ্জাম ক্রয়। এখন তুমি অফিস সরঞ্জাম ক্রয় করছো, এটা কি তোমার একটা সম্পদ, সম্পদ ক্রয় করছো। তাহলে এটা তো এই যে এই চারটার মধ্যে যায় না, মূলধন আয় ব্যয় উত্তোলন এগুলোর মধ্যে যায় না, তাহলে এটা কি আসবে না, এটা কি আসবে না। আর হিসাব রক্ষক নিয়োগ, এটা তো লেনদেনই নয়। ওকে, তারপরে দেখো ধারে মক্কেলদের আইনি সেবা। তুমি মক্কেলদের আইনি সেবা দাও, ধারে দাও বা নগদে দাও, এটা আয়ই হয়। বুঝতে পারছো, তাহলে এটা কি যোগ করতে হবে। 25,000 টাকা কি যোগ করতে হবে, ধারে যেহেতু আইন সেবা দিছো এর কারণে যোগ করতে হবে। তারপরে দেখো এই যে বকেয়া পাওনার অর্ধেক পরিশোধ। এখন তোমার কাছে একজন টাকা পাইতো, ওকে অর্ধেক পরিশোধ করছে, মানে দায়টা কমছে জাস্ট। এটা আয়ও না অথবা ব্যয়ও না অথবা উত্তোলনও না, তাহলে কি এটা মালিকানা সত্ত্বের মধ্যে আসবে না। অর্ধেক পাওনা পরিশোধ মালিকানা সত্ত্বে আসবে না। বুঝতে পারছো। তারপরে দেখো মালিক কর্তৃক ব্যবসা থেকে 5,000 টাকা উত্তোলন। উত্তোলন কি, এই যে দেখো আমাদের ক্রাইটেরিয়ার মধ্যে যায়, উত্তোলন মাইনাস করতে হবে, তাহলে এটা কি মাইনাস করতে হবে। বুঝতে পারছো, এটা মাইনাস করতে হবে। তারপরে দেখো আসবাবপত্রের উপর 1,000 টাকা অবচয়। অবচয় কি একটা ব্যয়, অবচয় কি একটা ব্যয়। আমরা কি জানি ব্যয়টা কি করতে হয়, ব্যয়টা মাইনাস করতে হয়। ব্যয়টা কি করতে হয়, ব্যয়টা মাইনাস করতে হয়। ব্যয়টা কি মাইনাস করতে হয়। এইগুলা গেল তোমাদের মালিকানা সত্ত্ব কিভাবে বের করবা, এটার টেকনিক। এখন বলো তোমাদের কোনো কোশ্চেন আছে নাকি, মালিকানা সত্ত্ব কিভাবে বের করবা, মানে তোমরা বুঝতে পারছো নাকি এটা বলো। তারপরে ম্যাথ সলিউশনটা দেখাইতেছি। নজনীন নুরা, তুমি কি মানে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট? আমরা তো আর কি বাংলা মিডিয়ামের, এখানে সবাই বাংলা মিডিয়ামের। আচ্ছা তোমরা কি এটা কি বুঝতে পারছো, বলো তো মালিকানা সত্ত্বটা যে যেভাবে বের করতে হয়, মানে সূত্র দিয়ে কিভাবে বের করবা, এটা কি বুঝতে পারছো তোমরা? না বুঝে থাকলে বলো। মালিকানা সত্ত্ব সূত্র অনুযায়ী বসাইতে হয় আর কি, আয়গুলা যোগ করতে হয়, সব ব্যয়গুলা মাইনাস করতে হয় এবং উত্তোলন গুলা কি মাইনাস করতে হয়। এভাবে বের করে হচ্ছে মালিকানা সত্ত্ব। কি বলছিলাম, 1,30,000 যোগ হবে, দেন হচ্ছে আইন সেবা আয়টা যোগ হবে, বেতন প্রদান মাইনাস ব্যয় এটা মাইনাস করতে হবে। তারপরে কি ধারে আইনি সেবা, এটা একটা আয়ের মধ্যে পড়ে, তাই এটা যোগ করতে হবে। তারপরে কি উত্তোলন, উত্তোলন সূত্র অনুযায়ী কি করতে হয়, মাইনাস করতে হবে। আর অবচয় ব্যয়, এটাও মাইনাস করতে হবে। আচ্ছা এই যে দেখো সূত্র অনুযায়ী তোমার এইভাবে অ্যান্সার করতে হবে। একটা হচ্ছে মূলধনের সাথে আয় যোগ করতে হবে, খরচ মাইনাস এবং তোমার উত্তোলন মাইনাস করতে হবে। এই যে দেখো এখানে হচ্ছে সলিউশন। তোমার কি করছে, প্রথমে প্রারম্ভিক মূলধনের নগদ এবং আসবাবপত্রগুলো যোগ করছে 1,30,000, সেবা আয় সব ধরনের আয় যোগ, তারপরে কি ধারে সেবা আয় এটাও যোগ, তারপরে কি বেতন খরচ কত ছিল 8,000 টাকা, এটা মাইনাস, দেন উত্তোলন মাইনাস এবং খরচ আসবাব অবচয় এটাও মাইনাস করতে হবে। এরপরে তোমার সব যোগ বিয়োগ করে কি 2 দাগ দিয়ে ক্লোজ করে দিবা। এইভাবে তুমি কি করবা, আসবাবপত্রটা বের করবা। আচ্ছা 12 নাম্বারটা ছিল হচ্ছে তোমার হিসাব রক্ষক নিয়োগ। তুমি একজন হিসাব রক্ষক নিয়োগ করছো, এটা তো কোনো লেনদেনই না, তুমি জাস্ট নিয়োগ করছো, ওর সাথে কোনো আর্থিক লেনদেন করো নাই। তুমি ওকে বলছো জাস্ট ওকে 12,000 টাকা বেতন দিবা বা 15,000 টাকা বেতন দিবা, কিন্তু ওর সাথে কোনো লেনদেনই করো নাই, তুমি জাস্ট নিয়োগ দিছো, তাই এটা লেনদেনই হবে না, এটা কোথাও আসবে না, প্রথমেই বাদ চলে যাবে। ওকে, এইভাবে তোমরা মালিকানা সত্ত্ব বের করবা। জাস্ট এই সূত্র লিখবা প্রথমে, সূত্র অনুযায়ী সবাইগুলো যোগ করবা, খরচগুলো মাইনাস এবং উত্তোলনটা মাইনাস করে দিবা। আচ্ছা আমরা নেক্সটে যাই, চলো। গ নাম্বারে ছিল কি তোমার হিসাব সমীকরণ।
হিসাব সমীকরণ কিভাবে করতে হয় তোমরা অনেকেই জানো যে হিসাব সমীকরণ কিভাবে করতে হয়। তোমার আগে হচ্ছে ঘরগুলা ভালো মতো সিলেক্ট করতে হয়। যেমন তোমার এই যে সম্পদ, সম্পদের ঘরে কি কি হয়? সম্পদের ঘরে হয় হচ্ছে নগদ, আসবাবপত্র, দেনাদার, ব্যাংক বা আরো আসবাব বা যন্ত্রপাতি, জমি যতগুলো আছে এগুলোর ঘর করতে হয়। আর হচ্ছে দায় এবং মালিকানা সত্ত্বে হচ্ছে পাওনাদার, ব্যাংক ঋণ ইত্যাদি এবং মূলধনের ঘর করতে হয়। এখানে দেখো এই যে আসবাবপত্র, নগদ নামে একটা ঘর হবে, আসবাবপত্র নামে আরেকটা ঘর হবে। দেন কি, এই যে তুমি ধারে যে সেবা প্রদান করছো, কোথায় ধারে একটা সেবা প্রদান ছিল, তুমি ওকে ধারে সেবা প্রদান করছো, এখন তুমি ওর কাছে টাকা পাবা, এটা হচ্ছে দেনাদার। তাহলে দেনাদার নামে আরেকটা ঘর হবে। আবার এইখানে দেখো অফিস সরঞ্জাম, এটা একটা সম্পদ। তারপরে যে তুমি ধারে যে সেবা দিচ্ছ মানে এটা দেনাদার। তার মানে কয়টা ঘর হবে? নগদ একটা ঘর হবে, আসবাবপত্র একটা ঘর হবে, অফিস সরঞ্জাম সম্পদ আরেকটা ঘর, এবং তোমার কি, তোমার এই যে ধারে সেবা দিছো এটা আরেকটা ঘর হবে। বুঝতে পারছো? আর দায় এবং মালিকানা সত্ত্ব পাশে কোন কোন ঘর হবে? এই যে ঋণ, ঋণটা একটা ঘর হবে। দেন হচ্ছে এই যে তুমি ধারে একজনের কাছে অফিস সরঞ্জামটা ধারে ক্রয় করছো মানে কি, পাওনাদার হইছে না? পাওনাদার মানে ওকে টাকা দিতে হবে, এটাও দায় পাশে চলে যাবে। বুঝতে পারছো? এই যে দেখো তোমার সম্পদ পাশে কোন কোন ঘর হবে? নগদের ঘর হবে, আসবাবপত্র হবে, অফিস সরঞ্জাম, দেনাদার। এটা কি, কিসের ঘর? তোমার এটা হচ্ছে সম্পদের পাশে ঘর। বুঝতে পারছো? প্রথমে তারিখ দিবা, তারপরে সম্পদের ঘর আলাদা এবং দায় এবং মালিকানা সত্ত্বের ঘর আলাদা করতে হবে। এবং এই দুইটা তোমাদের মিলাতে হবে এই সূত্র অনুযায়ী, এ ইকুয়াল টু এল প্লাস ও ই। যে এ আছে এটার সাথে ইকুয়াল টু এল এবং প্লাস ও ই, এটা আর কি সমান করতে হবে, মানে দুই সাইডের লেনদেন গুলা অলওয়েজ সমান করতে হবে। চলো দেখা যাক, আমরা লেনদেন গুলো দেখি এবং বিস্তারিত এই ছকটা করার চেষ্টা করি। এই যে দেখো 1 তারিখে কি ছিল, তোমার 1 লাখ টাকা নগদ ছিল, 1 লাখ টাকা এবং আসবাবপত্র ছিল 30,000 টাকা, এবং ঋণ ছিল কি, ঋণ ছিল 20,000 টাকা। ঋণ ছিল 20,000 টাকা। আচ্ছা, ঋণের ক্ষেত্রে একটা জিনিস সবসময় মাথায় রাখবা, যদি ঋণ নেয় যদি ঋণের কথা উল্লেখ থাকে 1 তারিখে, তাহলে ওটা নগদের সাথে কি করতে হয়, নগদের সাথে যোগ করে দিতে হয়। 20,000 টাকা নগদের সাথে একবার যোগ হবে, বুঝছো? কারণ ঋণ নেওয়ার ফলে কি হয়েছে, তোমার নগদ টাকার পরিমাণ বাড়ছে না? ঋণ নেওয়ার ফলে কি হয়েছে, তোমার নগদ টাকার পরিমাণ বেড়ে গেছে। তাই ঋণটা সম্পদ তোমার নগদের সাথে যোগ করতে হয়, যোগ করে দেখতে হবে। তাহলে আমরা কি বুঝলাম, নগদের ঘরে 1,20,000 টাকা হবে, যেহেতু এই 20,000 টাকা যোগ করতে হবে। যেমন এইখানে দেখো করছি। তারপর হচ্ছে আসবাবপত্র 30,000 হবে, এবং এই যে দেখো নগদের ঘরে কি 20,000 টাকা হয়েছে না, ওই ঋণের 20,000 টাকা আমরা নগদের ঘরে যোগ করব। আসবাবপত্র ছিল 30,000 টাকা। তারপরে এই দেখো ব্যাংক ঋণ আমরা লিখলাম 20,000 টাকা, ব্যাংক ঋণ যেমন ছিল তেমনই হবে। এখন দেখো তোমরা এই ধরো এই মূলধনটা নাই, এই মূলধনটা তো থাকবে না, তখন কি করবা? দেখো মূলধনটা কোথায় পাবা তুমি? এই দেখো নগদ হয়েছে 1,20,000, আসবাবপত্র হয়েছে 30,000, কত? 1,50,000। আর এই পাশে ঋণ আছে কত? 20,000 টাকা। তাহলে বাকি থাকে কত? বাকি থাকে 1,30,000 টাকা। এই মূলধনটা পাইলাম আমরা 1,30,000। তোমরা হয়তো বলবা যে 1,30,000 টাকা কোথায় পাইলাম মূলধনের? মূলধনটা আমরা পাইলাম কিভাবে? নগদের আছে 1,20,000, আসবাবপত্রে আছে 30,000, ব্যাংক ঋণ আসবাবপত্র আছে 30,000, তাহলে এটা এই পাশে কয় টাকা হলো? 1,50,000। আর এই পাশে আছে শুধু কত? 20,000 টাকা। তাহলে আমরা এটা মাইনাস করি, 1,50,000 থেকে 1,30,000 হয়। এখন দেখো এই পাশে 1,50,000, এই পাশে 1,50,000, দুইটা কিন্তু সমান হয়েছে। আমাদের টার্গেট কি? টার্গেট হচ্ছে এ ইকুয়াল টু এল প্লাস ওই, মানে সম্পদের সাথে দায় এবং মালিকানা সত্ত্ব কি করা, মিলানো। এগুলো তোমরা পারার কথা, এগুলো 9-10-এ করছো, 9-10-এ এগুলা কিন্তু করানো হয়েছে। বুঝতে পারছো? এরপরে দেখি আমরা 2 নাম্বার 5 তারিখের লেনদেন কি, নগদে আইনি সেবা দেওয়া হলো। আর নগদে সেবা দেওয়ার ফলে কি, তোমার নগদ টাকা বাড়ছে এবং সেবা দিছো, এরপরে কি তোমার মালিকানা সত্ত্ব বা আয়ের পরিমাণ বেড়ে গেছে। আয় পরিমাণ বাড়লে কি হয়, মালিকানা সত্ত্বের সাথে যোগ করতে হয়। এই দেখো 40,000 টাকা কি হয়েছে, দেখো তোমার নগদ টাকা বেড়ে গেছে সেবা দেওয়ার ফলে, এবং 40,000 টাকা তোমার আয় যে হয়েছে ওটা মালিকানা সত্ত্বের সাথে যোগ করতে হবে। 10 তারিখে দেখি বেতন দিছো, বেতন মানে কি, তোমার নগদ টাকা কমে যাবে, বেতন দেওয়ার ফলে তো নগদ টাকা কমবে না। এরপরে কি হয়েছে, এই যে বেতন দেওয়ার ফলে তোমার নগদ টাকা কমে যাবে। এরপরে বেতনটা কি, ব্যয়, ব্যয় কি করতে হয়, মালিকানা সত্ত্ব থেকে কমিয়ে দিতে হয়। মালিকানা সত্ত্ব থেকে কি করতে হয়, কমিয়ে দিতে হয়। এই যে দেখো
8,000 টাকা কমাইছে, নগদ টাকা থেকেও সেম ভাবে কমিয়ে দেওয়া হয়েছে। তারপরে দেখো আমরা কি করব, আলফ্রেড এডার্সের নিকট থেকে বাকি তো অফিস সরঞ্জাম ক্রয় 15,000 টাকা। অফিস সরঞ্জাম ক্রয় করছে কি 15,000 টাকা, তাহলে অফিস সরঞ্জামে লিখতে হবে অফিস সরঞ্জামের ঘরে 15,000, এবং যেহেতু এটা বাকিতে ক্রয় করছো তাহলে 15,000 টাকা বাকিতেও লিখতে হবে। এই যে দেখো অফিস সরঞ্জাম 15,000 এবং বাকিতে লিখছো, মানে বাকিতে ক্রয় করছো, এর ফলে তোমার পাওনা দরও বৃদ্ধি পাবে। ওকে, তারপরে দেখি এই যে আমরা এটা দক্ষ হিসাব রক্ষক নিয়োগ করা হলো, এটা কোনো লেনদেনই না, এটা আসবেই না। তারপরে দেখো 18 তারিখ কি, ধারে মক্কেলদের আইনি সেবা। ধারে মানে আইনি সেবা দিছো একজনকে, ও তোমাকে এখনো টাকাই দেয়, কি করে নাই, ও এখনো টাকাই দেয় নাই তোমাকে, তাহলে কি তারপরে হবে, কিন্তু এটা আয় হয়েছে, তাহলে কি দেনাদারের ঘরে লিখতে হবে এবং মালিকানা সত্ত্বের ঘরে লিখতে হবে। এই যে দেখো দেনাদার কত তারিখ, 18 তারিখ 25,000 টাকা দেনাদারের ঘরে এবং মালিকানা সত্ত্বের ঘরে 25,000 টাকা যোগ হয়েছে। তারপরে দেখো তোমার 12 তারিখের পাওনার বকেয়া পাওনার অর্ধেক পরিশোধ করা হলো, মানে তোমাকে যে পাওনাদার একজন টাকা পাইতো তোমার কাছে, কত টাকা পাইতো, সে হচ্ছে 15,000 টাকা পাইতো, সেটার মধ্যে 7,500 টাকা তুমি পরিশোধ করছো, পাওনাদারকে পরিশোধ করছো, তাহলে কি 7,500 টাকা পাওনাদার থেকে কমছে। আর তুমি যেহেতু টাকা নগদে দিচ্ছ, তার মানে কি নগদ টাকাও কমেছে। এই যে দেখো তোমার 7,500 টাকা নগদ টাকা থেকে কমেছে এবং তুমি পাওনাদারকে দিচ্ছ 7,500, এটাও কমেছে। ওকে, তারপরে দেখো মালিক ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা থেকে উত্তোলন করলে কি হবে, তোমার নগদ টাকা কমবে এবং মালিকানা সত্ত্বর পরিমাণও কি হবে, কমবে। এই যে দেখো 5,000 কমছে, মালিকানা সত্ত্ব থেকেও 5,000 কমে গিয়েছে। লাস্ট ওয়ান দেখো আসবাবপত্রের অবচয়। অবচয় ধার্য করা হলে কি হয়, তোমার নগদ টাকা কমবে। আচ্ছা, আসবাবপত্রের অবচয় মানে আসবাবপত্র থেকে তোমার টাকা মাইনাস করতে হবে, এবং হচ্ছে যেহেতু একটা অবচয়, এই অবচয়টা হচ্ছে মালিকানা সত্ত্ব থেকে মাইনাস করতে হবে। অবচয়টা কি, অবচয়টা ব্যয়। আচ্ছা এই দেখো অবচয়টা হচ্ছে একটা ব্যয়, এই যে মালিকানা সত্ত্ব থেকে মাইনাস করা হয়েছে, এবং তোমার আসবাবপত্র যেহেতু আসবাবপত্র পরিমাণ কমিয়ে দেয় অবচয়, তাই আসবাবপত্র থেকেও মাইনাস করতে হবে। ওকে, বুঝতে পারছো, এই এই ইয়াটা বুঝতে পারছো নাকি বলো তোমরা, গ নাম্বারটা হিসাব সমীকরণটা কি বুঝতে পারছো, হিসাব সমীকরণটা বুঝতে পারছো নাকি বলো, আমরা ক্লাস শেষ করে দিব। এইগুলা তোমরা এইচএসসি মানে এসএসসি তে করে থাকবা, এসএসসি তে তো ছিল এটা। আচ্ছা বুঝতে পারছো নাকি বলো কাইন্ডলি, আমি শেষ করে দিব ক্লাস। আচ্ছা জি স্যার, জি স্যার, জি স্যার। আচ্ছা তোমরা একটু বাসায় প্র্যাকটিস করবা, এই চ্যাপ্টার থেকে এইভাবেই কোশ্চেন আসে, বুঝছো, আমি যেভাবে একটা কোশ্চেন সৃজনশীল দেখালাম এইভাবেই কোশ্চেন আসবে, বুঝছো, এগুলো প্র্যাকটিস করতে থাকবা, তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবা সবকিছু। ওকে, ধন্যবাদ সকলকে আজকের ক্লাসে উপস্থিত থাকার জন্য। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।